আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা ভেক্টর পড়ছিলাম এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ। খেয়াল করো, আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ, বিয়োগ, স্কেলার, গণিতক সংক্রান্ত টপিক। তার মধ্যে আজকে আমরা পড়বো ভেক্টরের যোগ। এরপরে আমরা বিয়োগ দেখবো, স্কেলার, গণিতক দেখবো। তোমরা এতটুকু তো বুঝে গেছো যে ভাইয়া ভেক্টর যেহেতু শুধু মান নিয়ে ডিল করে না, এখানে মান দিক দুটাই লাগে। তাহলে ভেক্টরের যোগও নর্মাল যোগের মতো হবে না। হ্যাঁ, যেমন আমি যদি ভাইয়া বলি যে এই যে আমি এতটুকু ধরেন 5 সেন্টিমিটার গেলাম, আমি এইদিকে ধরেন 3 সেন্টিমিটার গেলাম, তাহলে যোগ করলে কত হবে? তাহলে 5 আর 3 যোগ করে 8 করে দেবো না, এটা করলে হবে না। কেননা ভেক্টর যেহেতু দিক নিয়ে ডিল করে, যদি এখানে আমি বলতাম দূরত্ব কত, তখন তুমি এই যে 5 আর 3 কি করতা? যোগ করতা। কিন্তু যেহেতু আমার এটা ভেক্টর, দিক এখানে ইম্পর্টেন্ট, কাজে এখানকার যোগফলটা হবে কিন্তু এই যে এইটা, এই যে আদি বিন্দু থেকে সরাসরি শেষ বিন্দুর দূরত্ব, তখন এটা সরণ তোমাকে বের করতে হবে হিসাব করে। তো সেই বিষয়টা আমরা দেখবো যে দুটি ভেক্টরের যোগ আমরা কিভাবে করতে পারি। খেয়াল করো, মনে রাখবা দুটি ভেক্টরের যোগ করলে প্রাপ্ত ফলকে লব্ধি বলা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, দুটি ভেক্টরকে যোগ করলে যে ফলটা আমরা পাবো সেটাকে আমরা বলবো কি? লব্ধি। তাহলে আমি যদি বলি দুটা ভেক্টর দিয়ে লব্ধি কত, তার মানে তাদেরকে যোগ করতে হবে, ওই ভেক্টর দুইটাকে যোগ করতে হবে। নর্মাল যোগ না, ভেক্টরের যোগ করতে হবে। করলে আমরা কি পাবো? লব্ধি পাবো। ওকে, দুটি ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে আমরা নিচের এই পদ্ধতিগুলো ইউজ করি। দেখো, আমরা ত্রিভুজ বিধি, এরপরে সামান্তরিক বিধি, এরপরে বহুভুজ বিধি, এই তিনটা আমরা দেখবো। আবারও বলি, ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি আর বহুভুজ বিধি। ঠিক আছে, তাহলে প্রথমে আসলে আমরা ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি যে দুটা ভেক্টর যে কোনো দুইটা জিনিস কিন্তু যোগ করা যায় না, বুঝতেই পারছো। অবশ্যই ভেক্টর দুটাকে সমজাতীয় হইতে হবে। তাহলে দুটি ভেক্টর রাশি যোগ করতে হলে অবশ্যই তাদেরকে একই জাতীয় হতে হবে। ঠিক আছে, ধরো দূরত্বের সাথে তুমি দূরত্ব যোগ করতে পারো, দূরত্ব বলছি সরি, সরণ, সরণের সাথে সরণ যোগ করতে পারো, ওজনের সাথে ওজন যোগ করতে পারো। কিন্তু তুমি ওজন আর বল কেমনে যোগ করবা? একই জাতীয় না হলে যোগ করা যাবে না। তাহলে অবশ্যই একই জাতীয় হতে হবে, তবেই কি করা যাবে? যোগ করা যাবে। এখন আসো যোগের ত্রিভুজ বিধিটা আমরা দেখব। ত্রিভুজ সূত্র খুব ইম্পর্টেন্ট কথা, খেয়াল করো মনোযোগ দিয়ে কথাগুলা। কি বলছি? যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যায়, ইম্পর্টেন্ট কথা, একই ক্রমে, একই ক্রমে মান ও দিক প্রকাশ করা যায়, তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে, ইম্পর্টেন্ট কথা, বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করে। ভেঙে ভেঙে বোঝাচ্ছি, দেখো। ধরো আমি কি বললাম, যদি একটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ, যদি একটা ত্রিভুজের কি বলছি দেখো, দুইটি বাহু, যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, তার মানে এই দুইটা বাহু কথার কথা, যদি কি হয়, দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে। কিভাবে একই ক্রমে? তো ধরো কথার কথা, আমি এই ভেক্টর আর এই ভেক্টর নিলাম একই ক্রমে, তাহলে এই ভেক্টরটাও যদি এদিকে হয়, ওই একই ডিরেকশন হবে, একই ডিরেকশন হবে। তাহলে এই ভেক্টরটাও এদিকে, এটাও কি এইদিকে। তাহলে যদি দুটি ভেক্টর সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যায়, তাহলে দুইটা ভেক্টরকে প্রকাশ করেছি এদিকে এদিকে একই ক্রমে, তাহলে তৃতীয় বাহু, এই 3 নাম্বার যে বাহু, খেয়াল করো 3 নাম্বার যে বাহু, সেই বাহুটা বিপরীত ক্রমে। দেখো এদিকে এদিকে, এদিকে কিন্তু না, উল্টা দিক দিতে হবে, বিপরীত ক্রমে। তাহলে কি বলছে? বিপরীত ক্রমে, এই যে বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করে, মান দিক দুইটাই প্রকাশ করে। তাহলে খেয়াল করো, আমি যদি এটার নাম দিই এ, এটা বি, এটা সি, তাহলে আমি যদি বলি যে এ বি প্লাস বিসি, খেয়াল করো, এ বি প্লাস বিসি, দেখো একই ক্রমে ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করছে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে কি হবে? এসি। দেখো বিপরীত ক্রমে, এই যে বিপরীত ক্রমে এসি। ঠিক আছে, তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল টু, এই যে এই দুইটা বাহু যেহেতু একই ক্রমে দুটি ভেক্টর প্রকাশ করছে একই ক্রমে, তাহলে তৃতীয় বাহুটা উল্টা ক্রমে, বিপরীত ক্রমে এদের যোগফল বা এদের লব্ধি নির্দেশ করবে, সেটাই বলছি। ভেক্টর দ্বয়ের লব্ধি, লব্ধি মানে কিন্তু যোগফল, মান ও দিক প্রকাশ করে। আশা করছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা তোমরা বুঝেছো, পরীক্ষায় আসলে অ্যাপ্লাই করতে পারবা। আমরা আর 1-2 ক্লাস পরে বেশ কিছু ম্যাথ করবো, সেখানে আমরা এই বিধিগুলো অ্যাপ্লাই করবো। ওকে, এবারে আসো এই ত্রিভুজ সূত্র যেটা বলছিলাম, ওই যে এই যে পি কিউ, তাহলে এই পি প্লাস কিউ যেহেতু এরা একই ক্রমে, তাহলে এই আরটা কি? বিপরীত ক্রমে, এদের মানও দিক, তাহলে আর ইকুয়াল টু কি হবে? পি প্লাস কিউ। এখানে গুরুত্বপূর্ণ কিছু শর্ত আছে, দেখো শর্ত সমূহ কি বলছি। দুটি ভেক্টর ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে,
দেখো ভেক্টরটা কিন্তু একই বিন্দুতে ক্রিয়া করে না। দেখো এ, দেখো এই বিন্দুতে ক্রিয়া করছে, আর এই ভেক্টরটা ক্রিয়া করছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। এর আদি বিন্দু এখানে না, এখানে ক্রিয়া করছে। মানে ওই বিন্দু আবার এখানে ক্রিয়া করলে তো একই ক্রম হওয়া সম্ভব না। একই ক্রম হতে হলে তো এদিকে এদিকে হতে হলে তো তখন তো আবার উল্টা বিন্দুতে ক্রিয়া করবে। মানে একই বিন্দুতে ক্রিয়া করছে না, এখানে কি করছে? দুটি ভেক্টর ভিন্ন বিন্দুতে ক্রিয়া করছে, তারা ভিন্ন সময়ে ক্রিয়া করে। ওকে, ভেক্টর দুটিকে একটি ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে সূচিত করা যাবে। দেখো ওই ভেক্টর দুইটাকে, মানে ভেক্টর দুটো আলাদা সময়ে ক্রিয়া করুক, কিন্তু আমার কথা হচ্ছে মানে এ এখন ক্রিয়া করছে, ও পরে ক্রিয়া করছে, করুক। করলেও যদি তাদেরকে আমরা একটি ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর সূচিত করতে পারি, তাহলে এদের এ আগে ক্রিয়া করছে, ও পরে ক্রিয়া করছে, করুক, কিন্তু ওদেরকে কি আমি একটা ত্রিভুজের বাহু বরাবর, সন্নিহিত বাহু বরাবর সূচিত করতে পারছি না একই ক্রমে? এর দিকও এইদিকে, ওর দিকও কি ওইদিকে, একই দিকে। তবেই ওই ত্রিভুজের তৃতীয় বাহু, 3 নম্বর যে বাহু, সেটা বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক। তাহলে এই যে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক প্রকাশ করছে, যেটা আমরা বললাম একটু আগে, সেটাই লেখা আছে। এবার আসলে সামান্তরিক বিধি, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। বুঝতেই পারছো এখানে সামান্তরিকটা আনতে হবে। কি বলছে? যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে তাদের ছেদবিন্দুগামী কর্ণই হবে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক। ওকে, তাহলে কি বললাম? যদি দুটি সন্নিহিত বাহু দ্বারা সামান্তরিকের দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা যায়, তবে তাদের ছেদবিন্দুগামী কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করে। তাহলে খেয়াল করো, আমি একটা সামান্তরিক ফার্স্টে আঁকিয়ে ফেলি। খেয়াল করো, আমি একটা সামান্তরিক অঙ্কন করেছি। আমার যেটা বলছে, যদি দুটি, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর, তাহলে আমার দুটো ভেক্টর লাগবে যাদেরকে আমি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা মান, অবশ্যই এই সামান্তরিকের বাহুর যে মান, সেই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যের সমানই হবে কি ভেক্টরটার মান। মানও সেম হতে হবে, আবার দিক হতে হবে এই যে দেখো একই দিকে। তাহলে মানেও দিকে, এই যে লাল মানেও দিকে, সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর যদি আমরা ভাবতে পারি বা আনতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে তাদের ছেদবিন্দুগামী কর্ণ, দেখো এই সামান্তরিক কিন্তু দুইটা কর্ণ আছে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, যে কোনো কর্ণ না, কিন্তু এদের ছেদবিন্দুগামী যে কর্ণ, এই যে যে কর্ণটা, সেই কর্ণটাই ছেদবিন্দুগামী, এই কর্ণটাই কি হবে? এই কর্ণটাই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। এদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তাহলে এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে এই যে কর্ণ যেটা আর, সেই আরটাই কি হবে? পি আর কিউ এর লব্ধি। ওকে, তার মানে তুমি যদি এদিকে 5 নিউটন বলে আঘাত করো, এদিকে যদি 7 নিউটন বলে আঘাত করো, তাহলে 5 7, 5 7 বাহু বরাবর, 5 7 বাহু নিয়ে যদি একটা সামান্তরিক চিন্তা করো, সেই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণের যে মান ততটাই হবে, অত নিউটনই হবে কি, অত নিউটনই হবে কি আমাদের লব্ধির মান। ওকে, আশা করছি বুঝছো, দিকটাও সেমই হবে। হ্যাঁ, এদিকে এদিকে যদি একইভাবে মারো, তাহলে ওই কর্ণটা যে বরাবর, সেই বরাবরই আমাদের লব্ধিটা যাবে। ঠিক আছে, আশা করছি তথ্যটা বুঝতে পেরেছো। তাহলে আবারও বলি, আমাদের এই যে সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর যদি আমরা দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করতে পারি, তাহলে তাদের ছেদবিন্দুগামী কর্ণটাই কি হবে? লব্ধি নির্দেশ করবে। তাহলে সেম জিনিসটা এখানে বলছি, দেখো তাহলে পি কিউ, তাহলে আর ইকুয়াল টু কি হবে? পি প্লাস কিউ। এখানে শর্ত কি বলছি? দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করে। দেখো এই পি ভেক্টরটাও এই বিন্দুতে ক্রিয়া করছে, এই ভেক্টরটাও কি এই বিন্দুতে ক্রিয়া করছে না? তাহলে সামান্তরিক বিধির ক্ষেত্রে কিন্তু একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। এরপরে তারা একই সময় ক্রিয়া করবে, একই সময় ক্রিয়া করবে, এও যখন ক্রিয়া করবে, এও তখনই ক্রিয়া করবে। ঠিক করলে ভেক্টর দুটিকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়। দেখো এই দুটো ভেক্টরকে, এই দুটো ভেক্টর নিলাম আমি, আর আমি এই বরাবর যদি একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে সেই সামান্তরিকের যে কর্ণটা, সেই কর্ণটায় উক্ত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণই হবে কি লব্ধি নির্দেশ করবে। ওকে, আশা করছি কথাটা বুঝছো। তাহলে এবারে আসো সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। এই যে সামান্তরিক সূত্রটা দেখলাম, সেখান থেকে আমরা কিছু গাণিতিক রূপ আনতে পারি। ধরো এইদিকে যদি পি ভেক্টর হয়, এদিকে যদি কিউ ভেক্টর হয়, আমি একটু লিখে দিই। ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে তাদের লব্ধি কি হবে অবশ্যই বুঝতে পারছো। যেহেতু আমরা সন্নিহিত বাহু, এদেরকে সন্নিহিত বাহু চিন্তা করে যদি আমরা একটা সামান্তরিক কল্পনা করি, কি চিন্তা করি? একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে সেই সামান্তরিক, আমরা এখানে একটা সামান্তরিক কল্পনা করব। হ্যাঁ, সেই সামান্তরিকের যে এদের ছেদবিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটাই কি হবে? লব্ধি। এখন সেই লব্ধির মানটা কত হবে? এই যে আর, এই আর এর মানটা কি হবে? আমি যদি মান নিয়ে ডিল করি, তাহলে আর নির্ণয়ের সূত্র তোমরা এটা শিখেছো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়। ওকে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, সেটাই আমরা এখানে লিখেছি। খেয়াল করো, আর এর মান কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। আর এই পি যদি, পি এর সাথে যদি লব্ধিটা থেটা কোণ উৎপন্ন করে, খেয়াল করো, পি এর সাথে লব্ধিটা যদি থেটা কোণ উৎপন্ন করে, তাহলে থেটা নির্ণয়ের সূত্র হচ্ছে tan থেটা
এইভাবে মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখানে কার সাথে অ্যাঙ্গেল বলো তো? পি এর সাথে অ্যাঙ্গেল না? তাহলে পি নিচে সিঙ্গেল থাকবে, উপরেও কিউ হবে, নিচেও কিউ হবে। ওকে, এবার কিউর সাথে কি হবে? ট্যান মানে কি? সাইন, সাইন বাই কস। তাহলে কি লিখবা? সাইন আলফা বাই কস আলফা। দেখো এটাই কিন্তু আমাদের সূত্র, এই যে পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে আমি যদি এই কোণটা বের করতে চাইতাম, কথার কথা, এটাকে যদি আমি থেটা ধরে নিতাম, হ্যাঁ থেটা ধরে নিতাম, কথার কথা, আমি যেহেতু থেটা এটাকে ধরে এখন আমি ফাই ধরে নিচ্ছি, কথার কথা। তাহলে এটা যদি আমি নির্ণয় করতে চাইতাম, ওটাকে ফাই লিখবো না, আমরা থেটা দিয়ে লিখবো। তাহলে ট্যান ফাই কি হবে খেয়াল করো, ট্যান ফাই যার সাথে অ্যাঙ্গেল, তাহলে এটা কার সাথে অ্যাঙ্গেল? এর সাথে অ্যাঙ্গেল না, সে থাকবে সিঙ্গেল, প্লাস নিচের এটা থাকবে উপরে, এটা থাকবে উপরে। ট্যান মানে কি? সাইন বাই কস, তাহলে উপরে লিখবা সাইন আলফা বাই কস আলফা। ওকে, আর কথা হচ্ছে ভাই আপনি বললেন এগুলো আমরা শিখেছি, আমরা কই শিখেছি? তোমরা শিখেছো ফিজিক্সে, যখন তুমি তোমার ফিজিক্স স্যারের কাছে ভেক্টর অধ্যায়টা পড়েছো, ফিজিক্স স্যার এগুলোর ব্যাখ্যা তোমাকে শিখিয়েছে। কাজে আমি এখন আর শিখাবো না, আমি শেখাবো, তবে এখন না। আমি এখন শেখাবো না, যেদিন তোমার ফিজিক্সের ওই স্যারের কেরামতি শেষ হবে আমি সেদিন তোমাকে শেখাবো। আমরা এটা শিখবো, এটার ব্যাখ্যা। তাহলে আমি বলে দিচ্ছি, এই যে সূত্র দুইটা, এটার ব্যাখ্যা আমি যে শেখাবো না তা না, আমি এখন শেখাবো না। এখন তোমরা তো ফিজিক্সের স্যারের কাছে পড়েছো, তোমাদের ফিজিক্স ভেক্টর অধ্যায় যখন পড়েছো তখন শিখে নিয়েছো। আর আমি তোমাদেরকে কখন শেখাবো? তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা বা সেকেন্ড পেপার পড়বা। আমাদের ম্যাথের সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে আমাদের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা, আমি যখন ওই স্থিতিবিদ্যা অধ্যায়টা পড়াবো তখন আমি এই সূত্রের ব্যাখ্যাটা তোমাদেরকে আবার দেখাবো। ওকে, যখন আমরা স্থিতিবিদ্যা পড়বো তখন আমরা এটার ব্যাখ্যাটা দেখবো যে সূত্রগুলো কিভাবে আসছে। ঠিক আছে, আপাতত মুখস্থ না বুঝে না, তুমি তো ফিজিক্সের ব্যাখ্যাটা দেখেছো, তাহলে সেই ব্যাখ্যাটা ফলো করে মুখস্থ করে ফেলো, মনে রাখতে হবে। আর আমরা ব্যাখ্যাটা দেখবো কোথায়? স্থিতিবিদ্যা অধ্যায়। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো আমরা আমাদের বহুভুজ সূত্রে চলে যাই। বহুভুজ সূত্রটাও সেম ত্রিভুজ সূত্রের মতোই, ত্রিভুজ সূত্রের মতোই। ত্রিভুজে কি হয়েছিল বলো? ত্রিভুজে যদি আমরা ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে প্রকাশ করতে পারি, তাহলে অপর বাহুটা বিপরীত ক্রমে কি হবে? লব্ধি নির্দেশ করবে। একই দিকে অপর বাহুটা কি? বিপরীত ক্রমে। আর সেম জিনিসটা এখানে, কিন্তু এখানে আমাদের বহুভুজ মানে অনেকগুলো বাহু। তাহলে এখানে যদি 5টা বাহু থাকে, তার ভেতরে 4টা বাহু একই ক্রমে থাকবে। 5টার ভেতরে কি বললাম? 4টা আমাদের একই ক্রমে থাকবে। তাহলে কি বলছি খেয়াল করো, যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়, আর সেখান থেকে n-1 সংখ্যক সন্নিহিত বাহু দ্বারা যদি কিছু ভেক্টরকে একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে আমাদের এটা তো গেল 3টার, কিন্তু আমরা যদি n সংখ্যক নেই, সাপোজ আমি এখানে 5টা নিয়ে দেখাবো, তাহলে তার ভিতরে 4টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আমি আরো বেশি দেখাই, 5টা, 6টা। দেখো আমরা টোটাল এখানে 7টা বাহু বিশিষ্ট বহুভুজ নেব, 7 বাহু বিশিষ্ট বহুভুজ। তো সেই 7টার ভেতরে 6টা দেখো তো একই ক্রমে প্রকাশ করছে না? তাহলে অপর যে বাহুটা, লাস্ট যে বাহুটা, সেটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এই বাহুটা কি? বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে, এটা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। তাহলে সেটাই বলছি যে একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক সন্নিহিত বাহু দ্বারা কতিপয় ভেক্টরকে একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে অবশিষ্ট বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত করে। ওকে, যেমন এখানে খেয়াল করো, এখানে আমরা এই যে সি, ডি, ই, এফ, এ, আচ্ছা সরি সরি, এখান এখান থেকে শুরু করো, এ থেকে শুরু করো। এ, বি, সি, ডি, ই, এটা দেখো তো একই ক্রমে আছে না, একই দিকে। তাহলে এই যে অপর লাস্ট যেটা এফ, সেটা উল্টা ভাবে এদের কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে, মান এবং দিক দুইটাই। তাহলে এফ ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। 10টা বাহু বিশিষ্ট বহুভুজ হয়, তাহলে 9টা একই ক্রমে যদি 9টা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে লাস্ট যে বাহুটা সেটা বিপরীত ক্রমে ওদের লব্ধি নির্দেশ করবে। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত তথ্যগুলো বুঝেছো। লাস্ট একটা ইনফরমেশন বলে আমরা শেষ করে দিব, খেয়াল করো। বিশেষ জ্ঞান, সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। যখন আমরা কোনো কিছুর সমান্তরাল একক ভেক্টর বের করবো এই সূত্র ইউজ করে, অথবা বল ও বেগের লব্ধি নির্ণয় করব, তখন আমরা ভেক্টর যোগের পদ্ধতি ইউজ করব। এই যে ভেক্টরের যে যোগের নিয়মগুলো দেখলাম লব্ধি নির্ণয়ের, সেই সূত্রগুলো আমরা ইউজ করব। এই যে বল বেগের লব্ধি, এগুলোর ক্ষেত্রে অলরেডি আমরা ওই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা অধ্যায় ডিটেইলস আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অথবা সমান্তরাল একক ভেক্টর যখন বের করবো এই সূত্রটা, তখন আমাদেরকে কি করতে হবে? ওই যে ভেক্টরের যে যোগের বিধিগুলো দেখলাম সেগুলো আমরা ত্রিভুজ বিধি বলো, বহুভুজ বিধি বলো বা সামান্তরিক বিধি বলো, আমরা ইউজ করব। এন্ড লাস্ট, দুইটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য নয়, কিন্তু ত্রিভুজ বিধি সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ত্রিভুজ বিধি সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কি বলছি খেয়াল করো,
দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য না। কেন আমি বলেছিলাম সামান্তরিক বিধি কখন প্রযোজ্য? যদি তারা একই বিন্দুতে ক্রিয়া করে। সামান্তরিক বিধি কখন প্রযোজ্য? একই বিন্দুতে ক্রিয়া করে। তবেই এখানে আমরা এই যে কর্ণ চিন্তা করব, আমরা এখানে এই যে সামান্তরিক চিন্তা করব, এই যে সামান্তরিক চিন্তা করব, সেই সামান্তরিকের লব্ধিটাই কি হবে? সেই সামান্তরিকের কর্ণটাই কি হবে? লব্ধি। তাহলে এইভাবে আমরা যোগের বিধি ইউজ করব। কিন্তু যদি দুইটা সমান্তরাল হয় তখন আমরা কিভাবে আমরা ইউজ করব বলো? সামান্তরিক বিধি না। তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল হলে, এই যে সমান্তরাল হলে তাদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি আর প্রযোজ্য করা যাবে না। কিন্তু ত্রিভুজ বিধি অলওয়েজ প্রযোজ্য। ত্রিভুজ বিধিটা অলওয়েজ প্রযোজ্য। কেন প্রযোজ্য ভাই? খেয়াল করো, ত্রিভুজ বিধিটা কেন প্রযোজ্য। আমি যদি এরকম ভাবি, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দেখো ত্রিভুজ বিধির কন্ডিশনটা ছিল এরকম যে একটা বিন্দু যেখানে, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু পরেরটা শুরু হবে। দেখো ত্রিভুজেরটা আমরা এরকম দেখেছিলাম না, এই যে এই যে এটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কি অপর বাহুটা শুরু হচ্ছে। তাহলে এই যে এইটা হবে কি আমাদের লব্ধি। এখন আমি এই বাহুটা বাঁকা থাকলে ঠিক আছে, বাঁকা 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 বাঁকা, ওকে। কিন্তু যদি বাঁকা না হয়, যদি সোজা হয়, হোক, কি সমস্যা তোমার? কিন্তু আমার কন্ডিশন তো ফুলফিল করছে। যদি সমান্তরাল মানে আমি একে মান দিক সেম রেখে আমি এখানে স্থানান্তর করলেও চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি সমান্তরালটাকে এখানে নিয়ে চলে আসলাম, দিক একই রাখলাম। এখন কি হচ্ছে দেখো, এ যেখানে শেষ এ কি সেখানে শুরু হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার ত্রিভুজ বিধিটা প্রযোজ্য, যে তুমি এখানে এই যে এই দুটার কি হবে, এই যে এখান থেকে এটাই হবে কি লব্ধি। তাই হচ্ছে না দেখো তো, এই দুটার যোগফল কি এটাই হচ্ছে না? তাহলে প্রথমটা যেখানে শেষ সেখান থেকে দ্বিতীয়টা শুরু, প্রথমটা যেখানে শেষ সেখান থেকে দ্বিতীয় শুরু, আর প্রথমটা থেকে শেষটার যেটা সেটাই হচ্ছে কি লব্ধি। তাই তো হচ্ছে এখানে একই জিনিস। হ্যাঁ, তো সমান্তরাল হলেও আমাদের ত্রিভুজ বিধিটা সবসময় প্রযোজ্য, মনে রাখবা। তো সামান্তরিক বিধিটা কখন? এই যে যোগের ক্ষেত্রে যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো আমাদের আজকের আলোচনাটা। এবং আমরা আগামী ক্লাস থেকে ফার্দার আরো বিয়োগ দেখবো, গুণ দেখবো, তারপরে ফার্দার আমরা আরো নেক্সট টপিকগুলো আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো। সালাম আলাইকুম।